সবাই কি আমার কথাটা শুনতে পাচ্ছ? সবাই কথা শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু জানাই দাও আমাকে। আচ্ছা ঠিক আছে। নিহা ওয়ালাইকুম আসসালাম, জান্নাতুল মিম ওয়ালাইকুম আসসালাম, রিফাত ওয়ালাইকুম আসসালাম, আদিতা নূর। আচ্ছা সবাই আমাকে জানাও, আমার বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি জানাও। আর কে কোন জেলা থেকে, কে কোন কলেজ থেকে আসছো আমাকে একটু জানাই দাও, ঠিক আছে? তো সারোয়ার ওয়ালাইকুম আসসালাম, সাবিকা মরিয়াম ওয়ালাইকুম আসসালাম, মাইমুনা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? যদি শুনতে পারো তাহলে আমাকে জানাও। আর সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। আফরোজ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যারা যারা আসো সবাইকে, যারা যারা সালাম দিচ্ছি সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু সবাই ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও আর সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফিজিক্স ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়, মানে ফিজিক্স ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়, সেটা হলো বলবিদ্যা। এটা হলো আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স সিরিজের ষষ্ঠ লেকচার। তো নিউটনের মেকানিক্সের আজকে প্রথম ক্লাসটা আমাদের হবে। তো তোমরা যদি পারো সবাই একটু কমেন্ট সেকশনে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে আমাকে কমেন্টে জানাও কে কোন কলেজ থেকে, কে কোন জেলা থেকে এবং কে কোন ইয়ারে আসো সেটাও আমাকে জানাইও। আচ্ছা বরিশাল কলেজ থেকে রিফাত আসো, লুৎফর আসো, ব্রাহ্মণবাড়িয়া গ্যাস বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, আফনান নূর আসো কুমিল্লা থেকে। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর তোমরা বললে আমি ক্লাসটা শুরু করবো, সবাই মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা সবাই কি কারো যদি সমস্যা হয় নয়েজে আমাকে একটু জানাও, যে ভালো হয় যদি কেউ ইয়ারফোনটা ইউজ করে, ইয়ারফোন ইউজ করলে সাউন্ডটা একটু ক্লিয়ার হবে। বিশ্বেশ্বর মুন্সি আব্দুর রব থেকে ওয়াসিমা আসো, এবার আদিতা নূর আসো ময়মনসিংহ থেকে মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা তোমরা যদি বলো আমি ক্লাসটা শুরু করবো। আচ্ছা বোর্ড ক্লিয়ার না? মেবি নেটওয়ার্কে একটু সমস্যা আছে, ক্লাসটা অফলাইনে আপলোড দেওয়া হবে, সমস্যা নেই। সবার যদি ক্লিয়ার আছে আমাকে একটু জানাও। আচ্ছা বোর্ড ক্লিয়ার আছে? আচ্ছা তোমরা যদি সবাই কথা ক্লিয়ার শুনতে পারো আমি ক্লাসটা শুরু করি। ক্লাস কি শুরু করব? আচ্ছা মাইমুনা কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে। আচ্ছা তোমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? তো এখানে বোর্ডে বড় করে একটা জিনিস লেখা আছে, সিইং ইজ বিলিভিং, এরিস্টটলের বিখ্যাত ডায়লগ, যা দেখবা তাই সত্য, সেটাই বিশ্বাস করবা। এই যুগ থেকে সিইং ইজ বিলিভিং মানে তুমি যা দেখতে পাচ্ছ সেটাই সত্য। তুমি কি দেখতে পাচ্ছ? তুমি কি কি জিনিস দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ একটা বস্তুকে, যে স্থির আছে সে সারা জীবন স্থির থাকবে। তুমি যদি তাকে গতিশীল করো সে একটু পরে গিয়ে স্থির হয়ে যাবে, ঠিক আছে? তারপর তুমি আর কি দেখতে পাচ্ছ? তুমি পৃথিবীতে দাঁড়ানো আছো এই জায়গায়, তুমি দেখতেছো যে তোমার চারিদিকে সূর্য ঘুরতেছে, সূর্য উদয় হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। তুমি কি দেখতেছো? তুমি দেখতেছো উপর থেকে একটা হালকা বস্তু আর ভারী বস্তু যদি ফলাও, মনে করো একটা লোহার বল ফলাইলে আর পাখির পলক ফলাইলাম, তাহলে পাতা ফলাইলে কোনটা আগে পড়বে? ভারী বস্তুটা আগে পড়বে আর হালকা বস্তুটা পরে পড়বে। সিইং ইজ বিলিভিং, যা দেখবে তাই বিজ্ঞান, অ্যারিস্টটলের বিখ্যাত ডায়লগ। তো আসলে কি তাই? মানে যা দেখতেছি সেটাই সত্য কিনা? তো এই যা দেখতেছি তাই সত্য কিনা সেটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল ভাবে পরীক্ষা করে যে লোকটা দেখছে প্রথম, তার নাম হলো গ্যালিলিও। এই এরিস্টটলের এই যুগ থেকে, সিইং ইজ বিলিভিং এর এই যুগ থেকে আমাদেরকে যে লোকটা মনে করো প্রথম প্র্যাকটিক্যাল বিজ্ঞানের যুগে আনছে। মানে শুধু দেখাতেই যে বিজ্ঞান তা না, তুমি যা দেখো না তাও এক্সিস্ট করে না। যেমন ব্ল্যাক হোল আছে না? ব্ল্যাক হোল কি আমরা দেখতে পাই না। তারপরে ভারী বস্তু আর হালকা বস্তু একসাথে ফেললে কি হয়?
এই মনে করো এখান থেকে একটা ভারী বস্তু লোহা আছে, আর এই মনে করো একটা পাখির পলক আছে। ভারী বস্তু আর হালকা বস্তু একই উচ্চতা থেকে একসাথে ফেললে কি হবে? কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে একটু বলো তো। যদি বাতাস না থাকে, মনে করো এটা একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে আছে, তাহলে কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে? এটা হলো ভারী বস্তুটা, এটা হলো ভারীটা, আর এটা হলো হালকাটা, ঠিক আছে? এটা হলো ভ্যাকুয়াম চেম্বার, কোনটা আগে পড়বে? আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করতে থাকো, আমাকে জানাও যে কোনটা আগে পড়বে, ভারী বস্তুটা নাকি হালকা বস্তুটা আগে পড়বে। আচ্ছা, ওয়াসিমা বলছে দুইটা একসাথে পড়বে। ওকে, যারা যারা বলছে দুইটা একসাথে পড়বে সেটাই হবে, অবশ্যই দুইটা একসাথে পড়বে। তো এটা আমরা নরমালি নিউটন এর সূত্র দিয়ে আমরা দেখাইতে পারি যে কেন দুইটা বস্তু একসাথে পড়বে। কি কারণে? মনে করো আমরা জাস্ট নরমালি F ইকুয়াল টু, এইটা এই সূত্রটা তো আমরা সবাই দেখছি তাই না? অবশ্যই এটা আমরা যখন গ্র্যাভিটি সূত্রটা পড়তে যাবো ষষ্ঠ অধ্যায় পড়বো তখন আমরা এটার ব্যাপারে আরো বিস্তারিত জানবো, কিন্তু আমরা এই সূত্র তো দেখছি তাই না, m/r², এই সূত্র তো আমরা দেখছি। তো আমরা ধরি যে তোমরা সবাই এই সূত্রটা জানো। তো মনে করো আমরা দুইটা পরীক্ষা ক্ষেত্র নিই। এই একটা পরীক্ষা ক্ষেত্র যেখান থেকে ভারী বস্তুটা পড়বে পৃথিবীর দিকে, দুইজনে এই উচ্চতা আছে। আবার এই একটা পরীক্ষা ক্ষেত্র যেখানে মনে করো হালকা বস্তু বা পাতাটা পড়বে। ওকে, দুইজনে এই উচ্চতা থেকে পড়বে এবং পৃথিবী একই। আর ধরলাম আমরা বায়ু শূন্য অবস্থা আছে, আমরা ফ্রিকশন নিয়ে কোনো কাজ করবো না, এয়ার ফ্রিকশন, যে কোনো ধরনের ফ্রিকশন বাদ, ঠিক আছে? যদি হয় তাহলে কি হবে? আমরা এই সূত্রটা দেখি, এটা মনে করো ভারী বস্তু, এটা m1, মনে করো এটা m1 আর এটা হলো m2। অবশ্যই দেখে বুঝছি যে লোহার বলটা হালকা বস্তুটা থেকে ভারী হবে, তাহলে লোহার বলটা ভারী। ওকে, যদি এইটাই হয় তাহলে এখানে আমরা এই সূত্রটার মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে এইটা কি দেখতে পাচ্ছি? যদি আমরা GMM দেখি, m1/r², তাহলে এইটাও কি এটার থেকে বেশি হবে? ফোর্সটা কি বেশি হবে? অবশ্যই। আচ্ছা, আর তো একই দুইজনের ক্ষেত্রে r², তো ফোর্সটা বেশি হচ্ছে, তাহলে কি ভারী বস্তুটার উপরে পৃথিবী বেশি আকর্ষণ বলে টানতেছে। এখন পৃথিবী যদি বেশি আকর্ষণ বলে টানে তাহলে কি হবে? আমরা একটা সূত্র তো জানি, আমরা জানি না মানে জানবো, যেটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র, F = ma। এই সূত্র নিয়ে আজকে আমাদের ক্লাসে বিস্তার আলোচনা হবে। এই চ্যাপ্টারটা হলো মানব সভ্যতার মনে করো সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা অধ্যায়ের মধ্যে একটা। জাস্ট চতুর্থ অধ্যায় বলে যে আমি ম্যাথমেটিক্স আগে করে যাবো তা না, আমাদের এই যুগ থেকে বাঁচানোর জন্য, এই সিইং ইজ বিলিভিং এর যুগ থেকে, যে কিনা অ্যারিস্টটলের বিরুদ্ধে, অ্যারিস্টটল যা জানে না তা বিজ্ঞানে নাই, এই টাইপের একটা মানে এই টাইপের একটা চিন্তাধারা থেকে এই দুইজন লোক যেভাবে আমাদেরকে বিজ্ঞানের দিকে নিয়ে গেছে, আধুনিক বিজ্ঞানের দিকে, যদিও এখন মডার্ন সায়েন্স আছে, আইনস্টাইন আছে, কিন্তু এদের থেকে এই সিইং ইজ বিলিভিং এর যুগ থেকে ওই মডার্ন সায়েন্স পর্যন্ত আনার জন্য যে দুইটা লোকের অবদান না বললেই না, গ্যালিলিও আর নিউটন, ঠিক আছে? তো এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ভারী বস্তুটাকে পৃথিবী বেশি আকর্ষণ বলে টানতেছে এই সূত্রের মাধ্যমে, বেশি আকর্ষণে, আর হালকা বস্তুটাকে কম আকর্ষণ বলে টানতেছে। এবার আমরা আরেকটা সূত্র দেখছি, F = ma। যদি আমরা m এর জায়গায় mg টা দিই, ঠিক আছে, তো mg দিলাম। এখন দেখো এইটাকে যদি আমরা নাম দিই f1, আর এটাকে নাম দিলাম f2। ওকে, আচ্ছা আমরা এই সূত্রের কথা না বললাম, দুইটা f1 আর f2 ভারী। তো দেখো f1 যেহেতু ভারী আর f2 টা কম ভারী, তাহলে কি হবে? যে কিনা ভারী বস্তু তার উপর বেশি আকর্ষণ বল হবে, কিন্তু ত্বরণটা কি হচ্ছে? একই হচ্ছে, ত্বরণটা একই হচ্ছে। ত্বরণটা কি হচ্ছে? জি হচ্ছে। যে দেখাই, দেখো এটার অনুপাতটা দেখো, f1/m1 = f2/m2। কোন ক্ষেত্রে হচ্ছে? যখন মুক্তভাবে পড়তেছে এবং কোনো আদিবেগ থাকবে না। তাহলে কি অবশ্যই ভারী বস্তু আর হালকা বস্তু যেটাই একসাথে ফেলাই না কেন, একই উচ্চতা থেকে যদি আমরা আদিবেগ শূন্য দিয়ে ফেলাই, একসাথে দুইটা পড়বে। আচ্ছা, তো আমাদের বোর্ড ক্লিয়ার না বলতেছো? সবাই কি বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? আমাকে জানাও তো, যারা যারা আসো, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি জানো আমাকে।
আমাকে একটু জানাও বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি? তোমরা আমাকে জানাও, আমি যতক্ষণ তোমাদের একটা প্রশ্ন করি। বেগ কি বলো তো? বেগ একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি যেহেতু তাহলে তার কি থাকবে? ম্যাগনিটিউড থাকবে, মানে মান থাকবে, আর একটা দিক থাকবে, ডিরেকশন থাকবে, তাই না? তো ম্যাগনিটিউডটাকে আমরা স্পিড বলি। এখন তোমরা যখন আমি প্রতিটা মনে করো প্রতিটা চ্যাপ্টারের শুরুর দিকে আমি একটা আলোচনা করি, সবসময় এটা আলোচনা করি জাস্ট কারণ এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর টপিকটার নাম হলো একটু মুছ প্রসঙ্গ কাঠামো। যারা আমার ক্লাসগুলো আগে করছে আমি দেখছো যে প্রতিটা চ্যাপ্টারের শুরুতে এই টপিকটা নিয়ে আমি অনেকক্ষণ আলোচনা করি। প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তো তোমাদের সবারই মনে থাকার কথা যে প্রসঙ্গ কাঠামো কি কয় প্রকার ছিল? দুই প্রকার ছিল, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। ওকে, এই দুইটা জাস্ট নাম মনে রাখো। জড় প্রসঙ্গ কাঠামোর উপরে কোনো ত্বরণ থাকবে না বা কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না। জড় প্রসঙ্গ কাঠামোর কোনো ত্বরণ থাকবে না, আর অজড় প্রসঙ্গ কাঠামোর ত্বরণ থাকবে। ত্বরণ কনসেপ্টটা যখনই আসবে তখনই তুমি বুঝবা যে নিউটনের সূত্র সেখানে আর অ্যাপ্লাই হবে না। নিউটন বা গ্যালিলিওর যার সূত্র বলো সেটা তখন অ্যাপ্লাই হবে না। ওকে, তাই ফার্স্টে নিউটনের সূত্র যাওয়ার আগে কয়েকটা কনসেপ্ট জাস্ট ক্লিয়ার করতেছি, যাতে টপিকটা যখন যাবো তখন আমি এগুলো নিয়ে আর বারবার ব্যাখ্যা করা না লাগে। ঠিক আছে, তো আমি একটা বৃত্ত আঁকলাম, বড়সড় বৃত্ত। তো মনে করো আমি কি বলছি, বেগের দুইটা জিনিস থাকবে, একটা হলো বেগের মান থাকবে, আর একটা হলো বেগের দিক থাকবে। দুইটাই যদি সেম না হয় তাহলে কিন্তু বেগ একই না। যেমন আমি যদি এই বরাবর বেগে যাচ্ছি 5 কিলোমিটার আর এই বরাবর 5 কিলোমিটার যাচ্ছি, দুইটার বেগ কিন্তু একই না, দুইটার স্পিড একই। স্পিড একই, স্পিড এক হওয়া মানে গতি এক হওয়া আর বেগ এক হওয়া কিন্তু একই জিনিস না। আর আমরা যে তৃতীয় অধ্যায়টা পড়ছিলাম, ঠিক আছে, তৃতীয় অধ্যায়টা আমাদের চ্যাপ্টারের নাম ছিল কি? ডাইনামিক্স। ডাইনামিক্স বা গতিবিদ্যা। কিন্তু বাস্তব অর্থে যদি গতিবিদ্যা কাউকে বলতে হয় সেটা হলো এই চ্যাপ্টারটা হলো গতিবিদ্যার চ্যাপ্টার বাস্তব অর্থে। কারণ আমরা তৃতীয় অধ্যায় যেটা নিয়ে পড়ছিলাম সেটা হলো বস্তুটার গতিপথটা কেমন। আমি একটা জিনিস বলছি যে একটা বস্তু এইভাবে যাচ্ছে অথবা একটা বস্তু এইভাবে যাচ্ছে, তো এর জ্যামিতিক পথটা কেমন, এটার উপবৃত্তাকার পথে যাচ্ছে, এটা এইভাবে যাচ্ছে, এটা জি ত্বরণের নিচে পড়তেছে, এই সব কিছু পর্বে হলো একটা বস্তুকে যদি আমি মনে করি গতিপথ দেখে আমি যদি জিজ্ঞেস করি এটা কিভাবে যাচ্ছে, মানে এই গতিপথটাকে যদি আমি দুইটা প্রশ্ন করি কিভাবে আর হলো আরেকটা প্রশ্ন করি কেন, দুইটা প্রশ্ন থেকে দুইটা টপিক কিভাবে আসলো হইলো, তখন তোমাকে ধরতে হবে এটা হলো স্মৃতিবিদ্যা। স্মৃতিবিদ্যা বা এটার একটা সুন্দর নাম আছে কাইনেমেটিক। আইনস্টাইনের কি বলে নিউটনের F = ma সূত্রটা আসার আগ পর্যন্ত, F = ma, F = ma সূত্রটা আসার আগ পর্যন্ত যা আলোচনা করছে গ্যালিলিও অ্যারিস্টটল যারা আলোচনা করছে সবকিছুর আলোচনার মেইন বিষয় ছিল কাইনেমেটিক বা স্মৃতিবিদ্যা, মানে বস্তুটার গতিপথ কেমন কেমন কেন সেটা নিয়ে আলোচনা করেনি, কেন সেটা নিয়ে আলোচনা করছে হলো নিউটন। এই যে কেন নিয়ে যখন আলোচনা করবে সেটা হলো ডাইনামিক্স বা গতিবিদ্যা, আর কিভাবে চলে সেটা হলো স্মৃতিবিদ্যা। এই দুইটা জিনিস আলাদা করতে হবে। এই কারণে আমাদের তৃতীয় অধ্যায়টার নাম তুমি যদি অন্য কোনো বাইরের রাইটারের বই দেখো তখন এই চ্যাপ্টারটার নাম থাকবে হলো কাইনেমেটিক। কারণ এটা হলো তোমার জাস্ট বস্তুর গতিপথটা কেমন সেটা নিয়ে আলোচনা করে, বস্তুটা কেন গতি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করে না। বস্তুটা কিভাবে যায়, ত্বরণে যায়, এইভাবে যায়, সেটা নিয়ে আলোচনা হয় কাইনেমেটিকে। বস্তুটা কেন এইভাবে যায় দেখো, এখন এই F = ma সূত্রটা আমি কেন বলছি নিউটনের মাধ্যমে গতিবিদ্যা শুরু, দেখো এই পার্টটাই কি আলোচনা করছে, বস্তুটা ত্বরণে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ত্বরণে যাচ্ছে। এই পার্টটা কিসের আনসার দিচ্ছে, কিভাবে বস্তুটা কিভাবে যাচ্ছে, ত্বরণে যাচ্ছে। তার মানে এই পার্টটা কিসের অংশ, ডাইনামিক্স বা গতিবিদ্যা, যদি বাংলায় বলি গতিবিদ্যা। আর এই অংশটা কি নিয়ে আলোচনা করছে, এই ফার্স্ট মনে করো এই সপ্তদশ শতাব্দীতে এসে প্রথম আমাদের ফিজিক্সে কেন এইভাবে যাচ্ছে সেটার প্রশ্নটা করা হয়, কেন। আর যেখানে কেন নিয়ে আলোচনা হবে সেটাই হলো ডাইনামিক্স বা গতিবিদ্যা না। আচ্ছা,
এটা হবে কিভাবে, যেটা হচ্ছে সেটা হবে স্থিতিবিদ্যা বা কাইনেমেটিক, সরি এটা হলো কাইনেমেটিক, কিভাবে যাচ্ছে কাইনেমেটিক, আর কেন যাচ্ছে, কেন প্রশ্নটা যখনই আসবে তখন আসবে হলো ডাইনামিক বা গতিবিদ্যা। গতিবিদ্যা এই নিউটনের সূত্রের মাধ্যমে ফার্স্ট গতিবিদ্যার সূত্রটা আসা শুরু করলো। তো আমি একটা জিনিস বলছিলাম কি, বেগের শুধু মান না, বেগের দিকও থাকবে। যদি দিকটা একই হয় তাহলে বেগের মান, বেগ একই না, তাহলে কি বেগ থাকবে, বেগের কি থাকবে, মান থাকবে, দিক থাকবে, মান আর হলো দিক। ওকে, এই দুটো জিনিস থাকবে। এখন একটা জিনিস দেখো, মনে করো তুমি এখানে আসো, গাড়িতে যাচ্ছ, অথবা তুমি এই বরাবর চার্জ ঘুরতেছো বা যাই হচ্ছে, তো এইটা এই বরাবর যাচ্ছে, ঠিক আছে, এটা এই বরাবর 5 কিলোমিটার বেগে যাচ্ছে, 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ওকে, এবার এটা এই বরাবর 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, এটার গতি স্পিড হলো এইদিকে 5 কিলোমিটার আওয়ার বেগে, 5 কিলোমিটার আওয়ার। এখন এইটার বেগকে যদি আমি নাম দিই v1 আর এইটার বেগকে যদি আমি নাম দিই v2, তাহলে v1 ইকুয়াল টু কি v2 হবে? একটু সবাই আমাকে জানাও তো v1 ইকুয়াল টু v2 কিনা। সবাই আমাকে জানাও যে v1 ইকুয়াল টু v2 হবে কিনা। v1 ইকুয়াল টু v2 কিনা আমাকে একটু জানাও সবাই। আচ্ছা, ইয়েস যেন কে বললো? আচ্ছা, অরুণ বলছো হলো এস, তাসিন সাফি রহমান অরুণ বলছো এস, আর বাকিতে তোমাদের কি কি অ্যানসার আছে? আচ্ছা, তারপর হাসান রাদিন বলছো হলো না, আর কারো মতামত আছে এটার ব্যাপারে যে v1 ইকুয়াল টু v2 কিনা, এই দুইটার বেগ একই কিনা? কারো মতামত থাকলে জানো। তো সাইফুল আসছো, আচ্ছা কারো মতামত থাকলে আমাকে জানো। আচ্ছা, তাসিন বলছো না, এই দুইটা v1 আর v2 কি একই বেগ? সবাই জানো। আচ্ছা, ওকে। তো রেশমি আফরোজ বলছো না, আহমেদ তানভীর না বলছো। ওকে, তো যারা যারা না বলছো ঠিক বলছো, এই দুইটা একই জিনিস না, এই দুইটা একই জিনিস না, v1 আর v2 একই না। এটাতে আমি কি বুঝতেছি, বেগ একই না, তার মানে কি একটা বৃত্তাকার পথে বেগের পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তনটা কি বলতো, সময়ের সাথে বেগের পরিবর্তনটা কি বলতো, ডেল ভি বাই ডেল টি। এই জিনিসটাকে আমরা কি বলি, ডেল ভি বাই ডেল টি, এই জিনিসটাকে আমরা কি বলি, কেউ কি বলতে পারবা? ডেল ভি বাই ডেল টি, আমি যদি বড় করে লিখি, ডেল ভি বাই ডেল টি মানে সময়ের সাথে যে বেগের পরিবর্তন হচ্ছে, এই জিনিসটাকে কি বলে? সাইম বলছো না। আচ্ছা, এবার আমাকে এটা বলো, ডেল ভি বাই ডেল টি এটা কি, সময়ের সাথে যে বেগের পরিবর্তন হয়। তুমি আমাকে বলতে পারো ডেল ভি বাই ডেল টি কি? ডেল ভি বাই ডেল টি কি, সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলে? আচ্ছা, তো সময়ের সাথে বেগের পরিবর্তনকে বলে ত্বরণ, ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো, দেখো ফার্স্টে আমরা দেখলাম যে বৃত্তাকার পথে বেগের মান পরিবর্তনশীল হয়, v1 ইকুয়াল টু v2 না। যেখানে তুমি যে কোনো পথ নাও, শুধুমাত্র এই বিন্দুটা ছাড়া বাকি যে কোনো পথ নাও, এটা যদি v3 হয় বেগের পরিবর্তন হচ্ছে, এইটা আর এইটার মানও কিন্তু সমান না, v2 ইকুয়াল টু v3 ও না। তার মানে কি বেগের পরিবর্তন হচ্ছে, আর বেগের পরিবর্তন, সময়ের সাথে বেগের পরিবর্তন ত্বরণ। হ্যাঁ, তো মেঘলা অ্যান্সার কিছু ত্বরণ, তারপরে অরণ অ্যান্সার কিছু ত্বরণ। আচ্ছা, তারপরে সাইম অ্যান্সার কিছু ত্বরণ, তারপর সুয়েব অ্যান্সার কিছু ত্বরণ, আফনান অ্যান্সার কিছু ত্বরণ। ওকে, মাঝারুল অ্যান্সার কিছু ত্বরণ। আচ্ছা, তো যারা যারা ত্বরণ বলছো তোমাদেরটা হয়েছে, তার মানে কি ত্বরণ হচ্ছে। আমি একটা জিনিস তুমি কি তাহলে বুঝতে পারতেছো যে ত্বরণ কনসেপ্টটা আসে তুমি যখন বৃত্তাকার পথে ঘুরো, তার মানে কি বৃত্তাকার পথে তুমি যখন ঘুরছো তখন কি তুমি নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারবা? বৃত্তাকার পথে ঘুরলে কি হয়, এই জিনিসটা সবাই ভালো করে লিখে রাখো। বৃত্তাকার পথে
ত্বরণ থাকে। তাহলে বৃত্তাকার পথে যে ঘুরতেছে, মনে করো এখন তুমি যদি বৃত্তাকার পথে ঘুরো তাহলে তোমার উপর ত্বরণ আছে, তার মানে কি? আরেকটা জিনিস লিখে রাখো, এটা যদি 1 নম্বর পয়েন্ট হয়, এটা যদি 2 নম্বর পয়েন্ট হয়। বৃত্তাকার পথে ঘুরে এমন সব প্রসঙ্গ কাঠামোকে কি বলবো? অজড় প্রসঙ্গ কাঠামো। বৃত্তাকার পথে ঘুরে এমন সকল প্রসঙ্গ কাঠামোকে ত্বরণ অজড় প্রসঙ্গ কাঠামো বলে। অজড় প্রসঙ্গ কাঠামো বলে। এই লাইনটা কি সবাই তুলছো? আচ্ছা, সিফাত বলছো ত্বরণ। ওয়ালাইকুম আসসালাম সাইফুল, আকাশ ত্বরণ। আচ্ছা, সবাই আমাকে বলো যে এই লাইনগুলো তুলছো কিনা। আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি যে বৃত্তাকার পথে ত্বরণ থাকে, ঠিক আছে? একটা হলো, প্রথম নম্বর হলো বৃত্তাকার পথে ত্বরণ থাকবে। 2 নম্বর পয়েন্ট হলো বৃত্তাকার পথে যে সমস্ত প্রসঙ্গ কাঠামো ঘুরে সে সকল মানে সে সকল প্রসঙ্গ কাঠামোকে আমরা কি বলি? অজড় প্রসঙ্গ কাঠামো। ওকে, বৃত্তাকার পথে ঘুরে এমন সকল প্রসঙ্গ কাঠামোকে আমরা অজড় প্রসঙ্গ কাঠামো বলি। অজড় প্রসঙ্গ কাঠামো বলি। প্রসঙ্গ কাঠামো কি সেটার ব্যাপারে একটু তোমাদের জ্ঞান থাকা দরকার। আমি যদিও আগে সবগুলো লেকচারে প্রসঙ্গ কাঠামো নিয়ে একবার আলোচনা করছি, তারপরে প্রসঙ্গ কাঠামো কি একটু একবার দেখাই দিই। তো মনে করো এই একটা রাস্তা, তো এই রাস্তাটায় এরকম একটা গাছ আছে। তো মনে করো এই একটা গাড়ি দাঁড়ানো, এই গাড়িটা স্থির অবস্থায় আছে নাকি নাই এটা তুমি কিভাবে বুঝতে পারবা? এই গাছের সাপেক্ষে আলোচনা করলে বুঝতে পারবা। মানে কোনো কিছু সাপেক্ষে আলোচনা করতেছি, সেক্ষেত্রে আমি এই গাছকে যার সাপেক্ষে বেগের আলোচনা করতেছি, সেক্ষেত্রে এই গাছকে আমি কি বলতে পারি? প্রসঙ্গ কাঠামো। এবার মনে করো তুমি এই গাড়িটাতে আসো, ঠিক আছে? এই গাড়িটাতে তুমি আসো, এই আসো তুমি গাড়িটার মধ্যে, তোমার গাড়িটা এই বরাবর যাচ্ছে, আর এই হলো সেই গাছটা। আচ্ছা, এই হলো সেই গাছটা। এখন তুমি কি দেখতেছো বলো তো? তুমি যখন জানলা দিয়ে দেখাবো তোমার গাড়ি যাচ্ছে এইদিকে, উল্টো তোমার গাড়ি এইদিকে যাচ্ছে, কিন্তু তুমি দেখবে কি তোমার গাছটা এই বরাবর যাচ্ছে। নিজের সাপেক্ষে তুমি আলোচনা করছো, সেই ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো কি? তুমি হলো প্রসঙ্গ কাঠামো। মানে যার সাপেক্ষে তুমি অন্য কিছুর বেগ বা কোনো কিছুর মান বের করার চেষ্টা করো, কোনো রাশির মান বের করার চেষ্টা করছো, সেটাই হলো প্রসঙ্গ কাঠামো। তো তোমার এই প্রসঙ্গ কাঠামো যদি ত্বরণ না থাকে সেটা জড় প্রসঙ্গ কাঠামো। এই লাইনটা একটু ভালো মতো লিখে রাখো যে নিউটনের সূত্রসমূহ শুধুমাত্র জড় প্রসঙ্গ কাঠামোতে কাজ করে। শুধুমাত্র জড় প্রসঙ্গ কাঠামোর জন্য। নিউটনের সূত্রসমূহ শুধুমাত্র জড় প্রসঙ্গ কাঠামোর জন্য। অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র কাজ করবে না। কার্যকর না, এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো। অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র কোনোভাবেই অ্যাপ্লিকেবল না। অজড় প্রসঙ্গ কাঠামোতে কোনোভাবে নিউটনের সূত্র কাজ করবে না। অজড় প্রসঙ্গ কাঠামোতে কাজ করতে হলে আমাদের গ্র্যাভিটি নিয়ে আলোচনা করতে হলে তখন আমাদের যাইতে হবে জেনারেল রিলেটিভিটিতে। কিন্তু জড় প্রসঙ্গ কাঠামোতে শুধুমাত্র নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যাবে, গ্যালিলিও সূত্র বা নিউটনের সূত্র। সবাইকে এইটুকু পর্যন্ত বুঝছো? আচ্ছা, সবাই যদি এইটুকু পর্যন্ত বুঝো তাহলে আমরা একটা প্রশ্ন করি, ঠিক আছে? প্রশ্নটার অ্যান্সার আমি লাস্টে দিচ্ছি, কিন্তু প্রশ্নটা হলো এরকম
তো ধরো তুমি পৃথিবীর বিষুব অঞ্চলে আছো, বিষুব অঞ্চলে তুমি 5 কেজি আলু কিনলাম, তারপর তুমি মেরু অঞ্চলে গেলা, মেরু অঞ্চলে 5 কেজি আলু নিয়ে গেলাম, তুমি কি এটা বেশি দামে বিক্রি করতে পারবা? মানে এখানে মনে কর মানে বেশি ভর হলে মনে কর সব জায়গায় যদি মুদ্রা সিস্টেম এক থাকে, তুমি কি লাভ করতে পারবা? এখানে 5 কেজি আলু কিনে তুমি ওইখানে গেলা, মেরুতে গেলা। আমরা জানি কি বিষুব অঞ্চলে জি এর মান মিনিমাম, বিষুব অঞ্চলে জি এর মান সর্বনিম্ন, আর মেরু অঞ্চলে জি এর মান ম্যাক্সিমাম, মানে মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ। তো তোমরা তোমাদের কমেন্টে জানাই দিও যে প্রশ্নটা হলো এরকম যে তুমি বিষুব অঞ্চলে 5 কেজি আলু নিলাম, তারপর তুমি মেরু অঞ্চলে গেলা, তুমি কি এটাতে কোনো লাভ করার আশা আছে? কোনো লাভ করার আশা দেখতে পারো? কারণ আমি দেখতেছি কি বিষুব অঞ্চলে জি এর মান হলো মিনিমাম, আর মেরু অঞ্চলে জি এর মান হলো ম্যাক্সিমাম। আচ্ছা, যারা যারা ঝাপসা বলতেছে একটু দেখো, তোমাদের মেবি নেটওয়ার্কের সমস্যা, কারণ আমি এদিকে চেক করতেছি। তো সবাই কি ঝাপসা আসতেছে একটু আমাকে জানো। আচ্ছা, তারপরে সিফাত বলছে 2 জায়গায় 2 রকম হবে। সবাই এই ব্যাপারে মতামত দাও। তো আমরা আস্তে করে এখন নিউটনের দিকে যাচ্ছি। আচ্ছা, স্নিগ্ধ আরিদ্রিতা বলতেছো যে কিছু দেখা যাচ্ছে না। যদি বোর্ডের সমস্যা আমাকে জানাও। সবার কি বোর্ডের সমস্যা হচ্ছে? আচ্ছা, আদ্রিজা বন্ধু বলছো ক্লিয়ার। ওকে, তোমরা যদি ক্লিয়ার বলো তাহলে আমি শুরু করি। আচ্ছা, তো এখন আমরা নিউটনের ফার্স্ট সূত্রে যাচ্ছি। নিউটনস ফার্স্ট ল। সূত্রটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া। ঠিক আছে, বা জড়তার সূত্র। আমি যদি এটাকে বলি জড়তার সূত্র, তো এটাকে জড়তার সূত্র বলে। এখন কেউ কি আমাকে বলতে পারবে বল কাকে বলে? বল বা ফোর্স কাকে বলে? কেউ কি বলতে পারবে বল বা ফোর্স কাকে বলে? আচ্ছা, বিষুবীয় অঞ্চলে বেশি হবে বলছো, মেঘলা বলছো, সিফাত বলছো জি এর মানের জন্য চেঞ্জ হবে। আচ্ছা, সিদ্ধার্থের মধ্যে বলছো ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে কেউ বলতে পারবে বল বা ফোর্সের সংজ্ঞাটা কি? বল বা ফোর্সের সংজ্ঞাটা আমাকে কেউ বলতে পারবা? সমস্যা নেই। আচ্ছা, দেখো বল বা ফোর্সের সংজ্ঞাটা কেউ বলতে পারো কিনা আমাকে? তো বল বা ফোর্স অথবা জড়তা, আমরা এই দুইটার সংজ্ঞাটা আগে দেখি। জড়তা বা ইনার্শিয়া। তো অ্যারিস্টটলের যুগে কি ছিল? সিইং ইজ বিলিভিং। আমি প্রথমেই লিখে রাখছিলাম সিইং ইজ বিলিভিং, যা দেখবে তাই বিশ্বাস করবা। তো অ্যারিস্টটল দেখলো যে তোমার যখন কোনো স্থির বস্তু থাকে সেটা সবসময় স্থির থাকে, আর গতিশীল বস্তু তুমি যখন গতিশীল করো একেবারে স্থির হয়ে যায়। স্থির বস্তু যদি স্থির থাকে, তুমি যখন কোনো বস্তুকে গতিশীল করো তাহলে সেই বস্তুটা গতিশীল হয়ে যায়। তার মানে কি সব বস্তু স্থির থাকতে চায়। তো অ্যারিস্টটল এখান থেকে একটা সিদ্ধান্ত আসলো কি, অ্যারিস্টটল কি সূত্র দিল যে
স্থির থাকায় বস্তুর স্বাভাবিক অবস্থা। বস্তুর স্বাভাবিক অবস্থা। আচ্ছা, এখন আসলে কি তেমন হয়? স্থির থাকায় বস্তুর স্বাভাবিক অবস্থা, এটা অ্যারিস্টটল বললো। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে স্থির কেন থাকে বস্তুটা। যদি আমি এরকম একটা মনে করো গতিশীল করি, ঠিক আছে, একটা বস্তুকে, এই বস্তুটা গতিশীল অবস্থায় থাকলে তাকে কে কে বাধা প্রদান করতে পারে গতিশীল থেকে মানে স্থির অবস্থা আসার জন্য? মনে করো এখন তো আমরা মনে করো বাইরের স্পেসে গিয়ে মানে পৃথিবীর বাইরে গিয়ে আমি যখন পরীক্ষাটা করবো তখন আমি ঠিকই দেখতে পারবো যে নিউটনের সূত্রটা, কিন্তু তখন যদি আমাদেরকে সেই পরীক্ষাটা করতে হইতো তখন আমাদেরকে কিভাবে করতে হইতো? আমাদেরকে ফার্স্টে দেখতে হইতো যে, কিন্তু আমাকে ফার্স্টে এই জিনিসটা বলতে হবে যে নিউটনের সূত্র কিন্তু অবশ্যই নিউটনের দেয়া না, ঠিক আছে? নিউটনের সূত্রটা অবশ্যই কার দেয়া? গ্যালিলিওর দেয়া। নিউটন এই সূত্রটাকে কি করছে? ম্যাথমেটিক্যালি প্রকাশ করছে। তো যে সূত্র নিয়ে এত কথা সে সূত্রটা না বললেই হয় না। তো নিউটনের প্রথম সূত্র কি ছিল? স্থির বস্তু স্থির থাকতে চায়। স্থির বস্তু স্থির থাকতে চায়, ঠিক আছে? স্থির বস্তু স্থির থাকতে চায়। আর কি? গতিশীল বস্তু যে দিক বরাবর গতিশীল ছিল সেই দিকই সারা জীবন গতিশীল থাকবে। থাকবে, কিন্তু থাকে না। বাস্তব জীবনে কি থাকে? থাকে না। কেন থাকে না? কারণ তার উপর কি প্রয়োগ করা হচ্ছে? বল প্রয়োগ করা হচ্ছে, অবশ্যই বাহ্যিক বল। তোমাকে অবশ্যই বাহ্যিক বল বলতে হবে। কারণ কি? এদিকে, তারপর তুমি যদি বাসটাকে এই দিক থেকে ধাক্কা দাও, সেটা কিন্তু বাস থামাইতে কোনো সাহায্যই করবে না, কারণ তুমি বাসের ইন্টারনাল ফোর্স, বাসের এক্সটার্নাল ফোর্স দিয়ে তোমাকে বাস থামাইতে হবে। মনে করো এই বরাবর আরেকটা বাস যদি আসে, দুজনের মধ্যে ধাক্কা লাগে, তখন বাসটা থামতে পারে অথবা তার গতির পরিবর্তন হবে। তার মানে কি? এই যে স্থির বস্তু স্থির থাকতে চায়, অথবা গতিশীল বস্তু যেদিকে ছিল সেই দিক বরাবর গতিশীল থাকতে চায়। এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে হলো জড়তা। তো নরমালি জড়তা দুই প্রকার থাকে। কি কি জড়তা থাকে? একটা থাকে গতি জড়তা, আর একটা কি থাকে? স্থিতি জড়তা। আচ্ছা, তো সবাই যদি ক্লিয়ার দেখতে পাও আমাকে একটু জানাও। রেশমি আফরোজ অ্যান্সার দিছো, তারপরে হলো আদিজা কুন্দ বলছো, তারপরে মেঘলা অ্যান্সার দিছো, আমিনুল বলতেছে নেট প্রবলেম। সামিল, তোমার কি নেট প্রবলেম নাকি আমার এখানে ক্লাস ঝাপসা আসতেছে? ব্লার আসলে আমাকে একটু বলো। আমার কি এখানে ব্লার আসতেছে কিনা আমাকে একটু সেটা জানাও। আচ্ছা, মাইমুনা বলতেছো ব্লার, সিদ্ধাতুল মুনতাহা বলতেছো ব্লার, আচ্ছা স্মিতা বলতেছো ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন দেখো তো নিউটনের ফার্স্ট ল তো আমরা লিখলাম। এখন আমি একটা জিনিস বলছিলাম তোমাকে, প্রথমেই বলছিলাম যে নিউটনের সূত্র কোথায় অ্যাপ্লাই করা যায়। তো বল কি? বল অবশ্যই কি, যার কারণে বস্তুর গতি জড়তা বা স্থিতি জড়তা নষ্ট হয়, অর্থাৎ বস্তুর জড়তা ধর্ম যে নষ্ট করে, যে কারণ, যে বাহ্যিক কারণ বস্তুর জড়তা ধর্ম নষ্ট করে, সেটা কি বল বলে বা ফোর্স বলে। তো বল অথবা ফোর্সকে আমরা যখন আমরা আলোচনা করবো সেই সময় আমরা দুইটা অক্ষর দিয়ে প্রকাশ করবো, ফোর্স বা বল। এই জিনিসটাকে আমরা দুইটা জিনিস দিয়ে আমরা এখন যখন আলোচনা করবো সেই সময় দুইটা জিনিস দিয়ে প্রকাশ করবো। একটা হলো পুল অথবা পুশ, মানে ধাক্কা দিচ্ছে অথবা নিজের দিকে পুশ করতেছে, ঠিক আছে? পুল অথবা পুশ, ধাক্কা দিয়ে অথবা নিজের দিকে টাইনে নিয়ে, এই দুইটা জিনিস দিয়ে আমরা বুঝাবো হলো ফোর্স। আচ্ছা, ব্লার হয়ে যাচ্ছে ক্লাসটা।
ওকে, ঠিক আছে। দেখো এখন আমি একটা জিনিস বলছিলাম, নিউটনের সূত্র কোথায় অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামোতে। জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, এটাকে ইংলিশে কি বলে? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর অজড় প্রসঙ্গ হলো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো এখন আমি একটা জিনিস তোমাকে প্রথমে দেখাইছিলাম, মনে আছে যে বৃত্তাকার পথে যা ঘুরে সেখানে ত্বরণ থাকে। বৃত্তাকার পথে কোনো কিছু ঘুরলেই সেখানে ত্বরণ থাকে। কেন ত্বরণ থাকে আমি দেখাইছি যে বেগের মান প্রতিটা সময়ের সাথে পরিবর্তন হয়। বৃত্তাকার পথে ত্বরণ থাকে, তার মানে কি বৃত্তাকার পথে ত্বরণ থাকে। এখন একটা জিনিস দেখো, নিউটনের সূত্র অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামোর জন্য অ্যাপ্লিকেবল। এখন দেখো তো, তুমি এখানে আসো, মনে করো এই তুমি পৃথিবীতে আসো, এই হলো পৃথিবী। এই পৃথিবী কি স্থির? স্থির না। পৃথিবী কি নিজের অক্ষের চারদিকে এরকম ঘুরতেছে। এবার একটু পৃথিবীটাকে আমি জুম করে, মনে করো মাইনাস জুম করে ছোট করলাম। ওকে, এবার পৃথিবী কার চারদিকে ঘুরতেছে বলো তো? সূর্যের চারদিকে ঘুরতেছে। এই যদি আমাদের সূর্য হয়, এই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। এবার এই সূর্যটাকে একটু ছোট করি, এই মনে করো সূর্য, এই মনে করো সূর্য হলে এইটা মনে করো যদি মাথায় ব্ল্যাক হোল থাকে, আমাদের গ্যালাক্সির মাঝখানে যে ব্ল্যাক হোলটা আছে, তো সূর্য কি? সূর্য আবার এর চারদিকে ঘুরতেছে, তাহলে ব্যাপারটা বুঝো, কেউই পরম স্থির নাই। তাহলে যেহেতু পরম স্থির নাই আর বৃত্তাকার পথে করতেছে, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। বৃত্তাকার পথে ঘোরা মানে সেখানে ত্বরণ আছে। তাহলে কি দেখো, পৃথিবী ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, এবং পৃথিবী যেহেতু ঘুরতেছে, পৃথিবী নিজ অক্ষের চারদিকে একবার ঘুরতেছে, পৃথিবী কক্ষপথে ঘুরতেছে। পৃথিবী সূর্যের চারদিকে, সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরতেছে, এবং সূর্য সেও নিজে আবার নিজের অক্ষপথে ঘুরতেছে। আবার তার কক্ষপথ কি, গ্যালাক্সির মাঝখানে একটা ব্ল্যাক হোল আছে, সেটাকে কেন্দ্র করে সে সূর্যও ঘুরতেছে। তাহলে এত কিছুর পরে তাহলে কি আমি বলতে পারি আমি যে রেফারেন্স ফ্রেমটা নিয়ে আলোচনা করছি সেটা কি বলে জড় প্রসঙ্গ কাঠামো? অবশ্যই না। তাহলে আমি যে প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করছি সেটা যদি জড় প্রসঙ্গ না, এইটুকু আমি শিওর থাকি, তাহলে কি নিউটনের সূত্র আমার পক্ষে প্রমাণ করা সম্ভব? নিউটনের সূত্রকে আমার পক্ষে প্রমাণ করা সম্ভব? অবশ্যই সম্ভব না। কিন্তু আমি কি নিউটনের সূত্র নিয়ে কাজ করতে পারি, অথবা নিউটনের সূত্র আমরা রিয়েল লাইফে ইউজ করতে পারি? পারি। কেন পারি? এখন তোমাকে আমি দেখাই যে কেন পারি। আমরা জি এর মান কত জানি? 9.8 মিটার। অবশ্যই এসআই ইউনিট নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? ইউনিটের নিয়ে ঝামেলা করা যাবে না। তো এসআই ইউনিট নিয়ে আমরা কাজ করছি। তো এখন দেখো এই পৃথিবী, ঠিক আছে, আমরা প্রথমে জাস্ট পৃথিবীর অক্ষর চারদিকে ঘুরতেছে সেটা নিয়ে আলোচনা করি। তো পৃথিবী নিজের অক্ষর চারদিকে ঘুরতেছে, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়। ওকে, তো এখন আমরা কি জানি? তো পৃথিবী আমরা ওমেগা জানি, 2π/t। পৃথিবী এই যে পুরোটা একবার ঘুরতে কত সময় লাগে? একদিন সময় লাগে। একদিন যদি সময় লাগে, পৃথিবীর একদিন সময় লাগলে একদিন সময় সময় কত? 86,400। এটা যদি আমরা রাফ মান নিই, মানটা আসবে হলো 0.034 মিটার পার সেকেন্ড। ওকে, এটা আমরা পাচ্ছি। এটা হলো এর মান, এটা হলো ওমেগার মান। ক্লাসটা মেবি ঝাপসা। আচ্ছা, তোমাদের সবাই কি ঝাপসা আসতেছে? একটু আমাকে জানাও। সিফাত বলতেছেন এই প্রবলেম। হ্যাঁ, আমি কোনো কিছু স্থির না, পরম স্থির বলে কিছুই নাই। আইনস্টাইন বলে গেছে যে পরম স্থির বলে কিছুই নাই। আচ্ছা, তো এসি, এটাকে আমরা এসি বলতে পারি। দেখো এখন এইটা হলো পৃথিবীটা নিজের অক্ষের চারদিকে করছে, এটা যদি ব্যাসার্ধ হয়, ফার্স্ট আমরা ওমেগা বের করলাম, এবং এসি সমান সমান কি? কেন্দ্রমুখী বল সমান সমান কি? ওমেগা স্কয়ার আর। তো ওমেগার মান আমরা জানি, ওমেগার মান আমরা এটা বের করছি, আর আর এর মানও আমরা জানি। তাহলে এখান থেকে যে মানটা আসতেছে সেটা হলো 0.034 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এবার আমরা দুটো মান পাশাপাশি রাখি। আচ্ছা, ফোকাস প্রবলেম
আসলে মেবি নেটে একটু সমস্যা হচ্ছে, এই কারণে ফোকাসের প্রবলেমটা হচ্ছে। তা আমি দেখতেছি ব্যাপারটা। তোমরা এই টপিকটা দেখো, আমি এখন চেক করতেছি। দেখো আমরা জি এর মানটা কি পেলাম, 9.8 মিটার পার সেকেন্ড। এবার এসি এর মান বা কেন্দ্রমুখী বল পৃথিবীর, এটা কিসের কারণে? পৃথিবীর নিজ অক্ষের চারদিকে ঘোরার কারণে। নিজ অক্ষের চারদিকে যে ঘুরতেছে সেটার কারণে কত পাচ্ছি আমরা? 0.034 মিটার পার সেকেন্ড। তো এবার আমাকে একটু জানাও, আমাকে জাস্ট এটাকে পার্সেন্টেজ আকারে আমাকে একটু প্রকাশ করে জানাও যে কত আসে। এসি বাই জি ইন্টু 100 করে আমাকে জানাও তো কত আসে। উপরে এই কেন্দ্রমুখী বলটা দেবা, নিচে জি এর মানটা দিবা। তোমরা যতক্ষণ জানাচ্ছ আমি একটু দেখি কি সমস্যা। আচ্ছা, এবার আমাকে একটু জানাও যে তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ার। আমাকে এই মানটা একটু জানাও, এসি বাই জি ইন্টু 100%। আচ্ছা, রেশমি আফরোজ বলছো ক্লিয়ার, সিদ্ধার্থ মুন্তাহা বলছো ব্লার। আচ্ছা, আমিনুল বলছো হ্যাঁ একদিনে 86,400 সেকেন্ড। আচ্ছা, আমিনুল আমাকে প্রথম জানাইছে অ্যান্সারটা, সেটা হলো যে 0.306%। ওকে, তারপর আদ্রিতা নুর বলছো 0.348। আচ্ছা, আকাশেন বলছো ক্লিয়ার। সবাই যেহেতু বলছো, আচ্ছা ঠিক আছে, তো 0.38%। তো বুঝো এই জিনিসটা কতটা ছোট। পৃথিবীর ঘোরার কারণে যে ত্বরণটার সৃষ্টি হচ্ছে সেই ত্বরণটার মান কতটা ছোট। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু আমাদের ওই টপিক নিয়ে আলোচনা হয়নি, তারপরে আমি বলতেছি একটা নির্দিষ্ট ইরোরের মাঝে তুমি হিসাব করলে সেটা নিয়ে তুমি আলোচনা করতে পারবে। এরকম অনেক ইরোর আছে যেটা আমরা বাদ দিলেও হিসাব করতে পারি, কারণ কি সেই ইরোরটার ইফেক্ট মানে বা সেই হিসাব ত্রুটিটার ইফেক্ট আমাদের ফলাফলের উপর অনেক কম। তাইলে কি নিউটনের ফার্স্ট সূত্র আমরা কি প্র্যাকটিক্যালি প্রমাণ করার আমাদের কাছে কোনো চান্স আছে? চান্স নাই, একদম পারফেক্টলি প্রমাণ করার চান্স নেই, কারণ আমি জানি না যে আমার রেফারেন্স ফ্রেমটা প্রসঙ্গ কাঠামো নাকি, বা আমাদের রেফারেন্স যে ফ্রেমটা নিয়ে আলোচনা করতেছি সেটা জড় প্রসঙ্গ কাঠামো নাকি। কিন্তু আমি দেখছি আমি যে প্রসঙ্গ কাঠামো আছে সেটা কোনোভাবেই জড় প্রসঙ্গ কাঠামো না, কারণ পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরতেছে এইটা এসির কারণে। আবার পৃথিবী কক্ষপথে ঘুরতেছে, আর পৃথিবী কক্ষপথে ঘুরতেছে, সূর্য আবার নিজের কক্ষপথে ঘুরতেছে। কিন্তু আমরা তারপর সেই পৃথিবীকে আমরা নিউটনের সূত্রে অ্যাপ্লাই করতে পারি, কারণ হলো এসিএন মানটা এইটা আসছে। তুমি এরপর যখন কি বলে পৃথিবীর কক্ষপথে ঘোরার যেটা আসবে সেটা আরো ছোট আসবে, তারপরে সূর্যের যে কক্ষপথে ঘুরে সেটা আরো ছোট আসবে। সো আমরা ওগুলো নিগলেক্ট করে যেতে পারি বা বাদ দিয়ে যেতে পারি, কারণ সেই মানগুলো শূন্যের খুবই কাছে, সেটার ইফেক্টটা শূন্যের খুব কাছাকাছি। তাহলে আমরা কি এটা নিয়ে হিসাব করে চালাই যেতে পারবো? পারবো। এরকম অনেক কিছু আছে, যেমন মনে করো যেটা আমাদের ত্রুটি, মনে করো কিছু কনস্ট্যান্ট টার্ম থাকে যেটা আমরা বাদ দিলেও হিসাবে ত্রুটি আসে না। যেমন মনে করো আমরা একটা সূত্র দেখছি কি F = ma। ওকে, এই হলো নিউটনের সেকেন্ড ল। কিন্তু এইটা তুমি যখন আরেকটু হায়ার স্টাডিজ করবে তখন তুমি দেখবা যে এই ইকুয়েশনটা দেখতে হলে এরকম গামা কিউব এম নট এ। ওকে, এখানে গামা কি? গামা হলো সেই কনস্ট্যান্ট টার্মটা যেটা আমরা বাদ দিয়ে যাচ্ছি বারবার, এই সেই কনস্ট্যান্ট টার্মটা 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটাকে যদি আমি একটু বড় করে লিখি, একটু বড় করে লিখলে এটা দেখতে হলে এরকম 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার। এই হলো সেই গামা টার্মটা। এখন তুমি একটা জিনিস দেখবা, আমরা যত জিনিস আলোচনা করব, আমি তোমাকে বারবার এই জিনিসটা বলবো না, কিন্তু আমি যত এখন এখানে যত হিসাব নিকাশ হবে অবশ্যই এটা বুঝতে হবে যে এই মানটা একের থেকে অনেক ছোট, অনেক অনেক ছোট এই ভি বাই সি। তার মানে কি বেগের মানটা অবশ্যই কত? বেগের মানটা অবশ্যই আলোর বেগের থেকে খুবই ক্ষুদ্র। তার মানে কি আমি যখন আলোচনা করব 5 মিটার পার সেকেন্ড নিয়ে আলোচনা করি কোনো সমস্যা নেই, 1000 মিটার পার সেকেন্ড নিয়ে আলোচনা করি কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি আরেকটু বাড়বো 1 লক্ষতে যাব, 10,000 মিটার পার সেকেন্ড নিয়ে আলোচনা করলো খুব অল্প আসবে ইরোরটা, কিন্তু ইরোরের মানটা আস্তে আস্তে বাড়বে। এবং তুমি যখন 1 লক্ষের কাছাকাছি চলে যাবো
1,00,000 মিটার পার সেকেন্ডে, তখন তোমার এই ইরোডটা অনেক বড় হবে। এবং তুমি যদি ক্যালকুলেটরে বসায় দেখো, দেখবা এই v/c এর মানটা তখন অনেক বড় হবে, তখন শুধু 1 এর থেকে খুব ক্ষুদ্র থাকবে না। যে নর্মাল তুমি যদি 5/3 নিচে 3 লাখ দাও, সেটা কোনো ইফেক্টই থাকবে না। আচ্ছা সমস্যা নেই, ওইটা সমস্যা নাই, কিন্তু জিনিসটা তো বুঝলে, এটা দশমিক, এটার ইফেক্টটা খুবই ক্ষুদ্র। আচ্ছা সবাই হিসাব করছো? আচ্ছা মাইমুনা 3.8, তারপর আফ্রিদা বলছো 0.306, তারপরে আত্রিকা সমীর বলছো, আচ্ছা তোমরা যারা যারা বলছো 0.036, আচ্ছা ঠিক আছে, হিসাব ঠিক আছে, ওইটা সমস্যা নেই, কিন্তু আমরা তো দেখলাম ইফেক্টটা খুবই ক্ষুদ্র। আচ্ছা আচ্ছা ওইটা নিয়ে কোনো ব্যাপার না, ওই হিসাবটা আমি তোমাদের দেওয়ার জন্য দেই না, আমি জাস্ট তোমাকে দেখাইলাম যে এটার ইফেক্টটা আমি কেন নেগলেক্ট করতে পারতেছি বা বাদ দিতে পারতেছি, কারণ এটার ইফেক্টটা খুবই ক্ষুদ্র করে। তো এবার একটু সবাই আমাকে এইটুকু জানাও যে এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করছি সেটুকু বুঝছো কিনা, আর একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটা সবাই শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তো সবাই যারা যারা বলতেছিল এমনি যে আমরা সেকেন্ড পেপারটা কবে শুরু করব, তো মোটামুটি এই চ্যাপ্টারটা, তারপরে পঞ্চম অধ্যায়ে যাব, এরপর আমি সেকেন্ড পেপারে যাব। এরপর আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে চলচ্চিত্র দিয়ে আমি চ্যাপ্টারটা দিয়ে শুরু করবো সেকেন্ড পেপারে। কিন্তু আপাতত মনে করো আমি এখন থেকে প্রতিদিন মনে করো তোমাদের এই ক্লাস শেষে পরের দিন আমি একটা তোমাদের ছোট দেখে 10 মার্কের এমসিকিউ পরীক্ষা নিব। এটাতে জাস্ট কোনো কিছু থাকবে না, বাইরের কিছু থাকবে না, এই ক্লাসে যা যা পড়ানো হয়েছে তাই তাই। ক্লাসে যা যা পড়ানো হবে সেটা দিয়ে তোমরা 10 মার্কের এমসিকিউ দেবে। আর এখন দেখতে পাচ্ছ যে আমি একদম ক্লাসটা পুরো শুরু থেকে শুরু করছি, পুরো বেসিক থেকে। তো এই কারণে যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের একটু সুবিধা হবে, সেকেন্ড ইয়ারে যারা আছে তাদের বেসিকটা আরেকটু শক্ত হবে। আচ্ছা সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা এবার নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল কি? আচ্ছা সবাই জানো তো নিউটনের সেকেন্ড লটা কি? নিউটনের সেকেন্ড লটা সবাই একটু জানো। নিউটনের সেকেন্ড লটা হলো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, ঠিক আছে? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। এবং বল যেদিকে তুমি প্রয়োগ করবে ভরবেগের পরিবর্তন ঠিক সেদিকে হবে। বল যেদিকে প্রয়োগ করবে সেদিকে ভরবেগের পরিবর্তন হবে। সবাই বাকিটুকু অংশটুকু লিখে নিও। সবাই বাকি অংশটুকু লিখে নিও যে বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, এবং বল যেদিকে প্রয়োগ করবে বস্তুর ভরবেগের পরিবর্তন ঠিক সেদিকে হবে। এই সূত্রটাকে আমরা নিউটনের সেকেন্ড লটাকে আমরা কিভাবে লিখি? F = ma। এখন নিউটন যখন সূত্রটা দিছে সেটা হলো সপ্তদশ শতাব্দীতে, তাই না? এবং তোমাদেরকে যদি বলি যে এই সূত্রটা হলো গ্যালিলিওর দেয়া,
এই সেকেন্ড ল যেটা সেটাও গ্যালিলিওর দেয়া। সেকেন্ড লটাও গ্যালিলিওর দেয়া, এবং যখন নিউটন এই সূত্রটা দিল, ঠিক আছে, তখনও কিন্তু এম পুরো ডিফাইন্ড না। তুমি কিভাবে একটা বস্তুর ভর বলতে পারবা? এখন আমাদের কাছে মডার্ন ফিজিক্সে আমরা বলতে পারি বস্তুতে এতটুকু পরমাণু থাকলে সেই বস্তুটার ভর হবে এত, মানে 1 কেজি, অথবা আমরা 1 কেজি কিভাবে ডিফাইন করি, বা এরকম অনেক কিছু আছে। এমনকি তুমি মনে করো একটা এরকম পারফেক্ট বৃত্ত রাখা আছে, সিলিকন এবং অন্যান্য এলিমেন্ট দিয়ে তৈরি পারফেক্ট এরকম একটা বৃত্ত আছে, সেটা দিয়ে 1 কেজি ডিফাইন করা হয়। কিন্তু ওইটা ছাড়াও আমাদের কাছে হিসাব আছে কি এতগুলো পরমাণু থাকলে হয়। কিন্তু এর আগে আমরা এই সমস্ত, মানে যেহেতু আমাদের সেই সময় পরমাণু সম্পর্কে আলোচনা ছিল না, সেই সময় কিভাবে ভর ডিফাইন করা হয়েছিল, কারো যদি আইডিয়া থাকে আমাকে একটু জানাতে পারো। আচ্ছা, আমিরুল বলছো ভরবেগের পরিবর্তন নিউটন থার্ড ল। আচ্ছা, কারো কোনো আইডিয়া থাকলে আমাকে একটু জানাও। তো এখন আমি একটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। ধরো আমি লিফটে আছি, এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ধরো আমি লিফটে আছি, এলাম আমি, ওকে। তো আমাকে এই লিফটটা কোন দিকে টানতেছে? নিচের দিকে টানতেছে অবশ্যই। আমার ভর যদি mg হয়, আমার ভর যদি m হয়, তাহলে কি লিফট আমাকে নিচের দিকে mg বলে টানতেছে। তারপর উপরের দিকে লিফটটা যদি মুভ করে, ঠিক আছে, ধরলাম লিফটটা উপরের দিকে a ত্বরণে যাচ্ছে, তাহলে অবশ্যই কি লিফটটা আমাকে যে ফোর্স উপরের দিকে টানতেছে সেটার এইটার থেকে বেশি হবে। তার মানে কি লিফট আমাকে উপরের দিকে একটা ফোর্স অবশ্যই টানতেছে। আমি যদি লিফটের ফোর্সের নাম দিই, আচ্ছা লিফটের ফোর্স তো তাহলে FL দিই, তো লিফটের ফোর্সের নাম যদি আমি FL দিই, ওকে, লিফটের ফোর্সের নাম যদি আমি FL দিই, তাহলে FL এর মান অবশ্যই mg থেকে বড় না? FL এর মান অবশ্যই mg থেকে বড়। mg থেকে বড় হলে তো আমার উপরের দিকে ত্বরণ হচ্ছে। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো, ফার্স্টে আমি সবসময় মনে করো আমি যদি উপরের দিকটাকে পজিটিভ ধরি, আমি আমার হিসাবের ক্ষেত্রে উপরের দিকে সবসময় পজিটিভ ধরবো, নিচের দিকে যেগুলো থাকে সেগুলোকে নেগেটিভ ধরবো। তুমি যদি নিজের দিক সব পজিটিভ ধরো, তাহলে উপরের দিকগুলো তুমি নেগেটিভ ধরতে পারো। এটা তোমার জাস্ট হিসাবের ক্ষেত্রে। তো এখন আমরা জাস্ট এইবার আবার হিসাব করি। এখন FL কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে হচ্ছে, উপরের দিকে আমি পজিটিভ ধরছি। বস্তুর ত্বরণটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে হচ্ছে। আর আমার ভর কত? m, তাহলে m এ। এবার একটা জিনিস খালি নিচের দিকে কাজ করতেছে, mg টা, এটা সমান সমান 0, তাই না? যেহেতু বলের সংরক্ষণশীলতা থাকবে, তাহলে কি FL, লিফটটা উপরের দিকে আমাকে FL বলে টানতেছে, ওকে। আমার উপরের দিকে ত্বরণ হচ্ছে a ত্বরণ, তাহলে m a, আর আমাকে নিচের দিকে টানতেছে mg, তাহলে কি পাচ্ছি আমি? এটা যদি এদিকে যায় তাহলে কি g মাইনাস a। এই জিনিসটা কি নির্দেশ করতেছে? g মাইনাস a। সবাই একটু আসো, নিতে আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে। এতক্ষণ পর্যন্ত আমি যা যা আলোচনা করছি সবাই একটু জানাও তো আমাকে, আসো নাকি? আমি লিফট নিয়ে এখন আলোচনা করছি। লিফটের যেহেতু এই অঙ্কটা এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, লিফটের টপিকটা, এই জন্য এটা নিয়ে একটু আলোচনা করতেছি। এখন সবাই বলো যে আসো কিনা, যারা যারা লাইভ ক্লাসে আসো এখন একটু আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, অরুণ বলছো আসি। আচ্ছা, আকাশ আসো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, লিফটটা যখন উপরের দিকে উঠতেছে, আমার এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে আমার
জি থেকে আমার এটা মাইনাস যাচ্ছে, মানে আমার ত্বরণটা মাইনাস যাচ্ছে, তার মানে কি আমার ওজনটা কি বাড়তেছে না কমতেছে? লিফটটা যখন উপরে উঠতেছে তখন আমার ওজন বাড়তেছে না কমতেছে? এইটা একটা আমাকে জানাও তো কমেন্টে। এইটুকু আমাকে জাস্ট জানাও যে লিফটটা যখন উপরের দিকে উঠতেছে আমার ওজন বাড়তেছে নাকি কমতেছে? আচ্ছা রেশমি বলছো আসো, আকাশ আছে, তারপরে আতিকা স্বর্ণালী শর্মিলা আসো, সাইফ আরকান আসো, আর মাইমুনা আসো। আচ্ছা লিফটের সাথে সাথে সম্পর্কিত যতগুলো ম্যাথ আছে আমি এইটা একটার পর একটা দেখাইতে থাকবো। লিফট, তারপর সুতার টানা, তারপর হলো পুলের অঙ্ক, তিনটাই আমি একসাথে দেখানোর চেষ্টা করবো। এখন তোমরা আসলে কেমন একটু জানো। আচ্ছা মেবি আমার এদিকে একটা জিনিস ভুল হচ্ছে, একটা জিনিস। যেহেতু আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল আমাদের এরকম, F equal to ma। আমি এই চিহ্নটাতে কি বুঝালাম? সামেশন বা সবগুলো বলের সমষ্টি। সবগুলো বলের সমষ্টি, ওকে। আচ্ছা তো F equal to ma, সবগুলো বলের সমষ্টি সমান সমান আমার ত্বরণ। এখন আমি কি দেখতে পাচ্ছি, আমার এখানে সবগুলো বল কে কে আছে? একটা আছে আমার আনুভূমিক বল, মানে আমাকে পৃথিবী যে বলে টানতেছে mg। আরেকটা আমার কি বল আছে? লিফট আমাকে যেদিকে টানতেছে। এই দুইটার মিলিত ফলাফল কি? আমি একটা ত্বরণ পাচ্ছি, উপরের দিকে আমি একটা ত্বরণ পাচ্ছি। এইটা হলো ইফেক্ট, এটা হলো কজালিটি বা কজ। এটা হলো কারণ, এটা হলো সেই ইফেক্টটা। এইটুকু হলো কারণ বা ডাইনামিক বা গতিবিদ্যা, আর এইটুকু হলো কাইনেমেটিক। ঠিক আছে, এইটুকু হলো কারণ, এটা হলো কাইনেমেটিক। তো এখন আমাকে কি কি দেখতে পাচ্ছে? আমার উপরের দিকে আমি যেহেতু পজিটিভ ধরছি, তাহলে নিচের দিকে যেহেতু এটা কাজ করছে, এটা মাইনাস, এটা পজিটিভ। তাহলে এটাকে যদি সুন্দর মতো লিখি তাহলে কি আছে? এফএল তারপর হলো মাইনাস এমজি ইকুয়াল টু এমএ। কি দেখতে পাচ্ছি আমি? লিফট আমাকে উপরের দিকে টানতেছে, লিফট আমাকে উপরের দিকে টানতেছে এবং অভিকর্ষ ত্বরণ আমাকে নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে। অভিকর্ষ ত্বরণের কারণে আমার নিচের দিকে একটা বল প্রয়োগ হচ্ছে। তো এই বলটার নাম যদি আমি এফজি দিই, ওকে, এই বলটার নাম এফজি আর এটা হলো এফএল বল। এই দুইটা বলের মিলিত ক্রিয়া বা এই দুইটা বলের লব্ধি ক্রিয়ার মাধ্যমে আমার যে ফলাফলটা পাচ্ছি সেটা হলো আমার এ ত্বরণ হচ্ছে। এ ত্বরণে আমি উপরের দিকে উঠতেছি লিফটটা নিয়ে, ওকে। তাহলে আমি যদি এখানে হিসাব করি তাহলে কি আসে? এফএল সমান সমান কি? এম ইজ ইকুয়াল টু জি প্লাস এ। এইবার একটা জিনিস দেখো, জি প্লাস এ দিয়ে কি হচ্ছে? আমার ওজনটা বাড়তেছে। ওজন বাড়া, ওজন আর ভর কিন্তু একই জিনিস না। ওজন বাড়ানো, ওজন কিন্তু আমাদের শূন্যও হয় মহাশূন্যে। তো লিফট যখন উপরের দিকে উঠে আমাদের এই যে ওজনটা বাড়ে। আচ্ছা আমার ওইদিকে একটু ভুল ছিল, এই মেবি এই কারণে তোমাদের কমতেছে বলতেছো, কিন্তু আসলে হলো এইটা। দেখো আমার লব্ধি বল সমান সমান হলো ইফেক্ট। এইটা হলো আমার কারণ, এটা হলো আমার ইফেক্ট। আচ্ছা আকাশ বলছো বাড়বে। আচ্ছা আমিনুল বলছো সরি, আচ্ছা তারপরে কমবে। আচ্ছা কায়েস আহমেদ আছো ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা সবাই, তারপর নিশাত তাসলিম আছো রাজশাহী থেকে। দেখো সবাই এই জিনিসটা বুঝছো নাকি? সবাই এটুকু বুঝছো নাকি আমাকে বলো, আমি আবার দেখাচ্ছি। দেখো লিফটটা উপরের দিকে আমাকে এফএল বলে টানতেছে, আর আমি নিচে এমজি বলে আমি টান অনুভব করছি পৃথিবী আকর্ষণ করার কারণে। আর এই দুইটার ফলাফল কি? এই দুইটার লব্ধি ফলাফল হলো আমি এ ত্বরণে উপরের দিকে উঠতেছি। তাই লিখছি আমি। দেখো আমার টোটাল এলো কে কে টানতেছে? লিফট উপরের দিকে আমাকে টানতেছে, উপরের দিকটা আমি পজিটিভ ধরে নিছি। আমি যদি নিচের দিক নেগেটিভ পজিটিভ ধরতাম তাহলে আমার হিসাবটা অন্যভাবে হতো। এখন দেখো যেহেতু আমি ত্বরণ উপরের দিকে হচ্ছে, আমি উপরের দিকে পজিটিভ ধরছি। এটা কোনো তোমার হিসাব, তোমার উপর ডিপেন্ড করে তুমি কোন দিকে পজিটিভ ধরবা। লিফট উপরের দিকে টানতেছে, এটা নিচের দিকে টানতেছে, দুইটার ফলাফল কি? দুইটার লব্ধি ফলাফল আমার এ ত্বরণ হচ্ছে, ওকে। এখানে এইটা হলো টোটাল ফলটা কি? এখানে টোটাল বল কি কি আসতেছে? লিফট একটা বল দিচ্ছে আমাকে, আর মাটি আমাকে একটা বল দিচ্ছে, আর এই দুইটার কারণে আমি কি ত্বরণ পাচ্ছি? এম এটা ত্বরণ পাচ্ছি। তা আমি এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। তাহলে কি দেখতে পাচ্ছি? আমার ওজন ছিল আগে জি ছিল, এমজি ছিল আমার ওজন। এখন আমার ওজন এমজি থেকে এমজি প্লাস এ হয়ে গেছে। তাহলে কি আমার ওজন বাড়ছে না? আচ্ছা আতিকা শর্মিলা বলছো বাড়বে। আচ্ছা তারপরে হ্যাঁ হ্যাঁ অরেন জি প্লাস এই হবে। এখানে জাস্ট আমার একটা লাইনে ভুল হচ্ছে। আচ্ছা তারপর অশোক বলতেছো হ্যালো, হ্যালো অশোক। আচ্ছা সবাই এই টপিকটা যদি বুঝে থাকো, আমি এটাকে একটু এই পাশে লিখে রাখি উপরের দিকে। এবার আমরা লিফটটা নিচে নামার ক্ষেত্রে দেখবো, ওকে। তো জাস্ট পুরোটা ক্লিয়ার করে নিই। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও।
তো আমরা 1 নম্বর কি পাইলাম, লিফট উপরে ওঠার দিকে, লিফট যখন উপরে উঠে তখন আমরা কি পাচ্ছি, জি প্লাস এ। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। ওকে, ওজন বাড়তেছে, এখানে ওজন বাড়তেছে। ওজন আর ভরকে কখনোই মেলানো যাবে না। ওজন বাড়া হলো তোমার অভিকর্ষ ত্বরণ, এগুলো সবকিছুর উপর ডিপেন্ড করে, তোমার বলের উপর ডিপেন্ড করে। আমি তোমাদেরকে একটা গ্রাফ এখনই দেখাবো ওজন কিভাবে আমি ডিফাইন করতে পারি। দেখো আগে আমরা এটা দেখি, এখন হলো 2 নম্বর কেস। এই হলো আমাদের এবার লিফটে এখানে আঁকি, এই সেই লিফট, এই লিফটের মধ্যে আমি এবার কি হচ্ছে, লিফটের ত্বরণ কোন দিকে হচ্ছে, এফএল কোন দিকে, নিচের দিকে। আমার উপর যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা কোন দিকে, এমজি কোন দিকে, এই সেটাও নিচের দিকে। এই হলাম আমি, আমার ভর কত এম। এবার লিফটের ত্বরণও কোন দিকে হচ্ছে, লিফটের ত্বরণ কোন দিকে হবে, অবশ্যই নিচের দিকেই হবে। এ ত্বরণ আমি নিচে নামতেছি। আমাদের সূত্র কি, এফ ইকুয়াল টু এম। পুরো ফিজিক্সের 90% এই সূত্রতে কাজ চালানো যাবে, এফ ইকুয়াল টু এম। ওকে, তো আমরা এখন নিই আমাদের কোনটা কোনটা বল আছে, লিফটের বল আছে। এবার কি লিফটের বল আর অভিকর্ষ ত্বরণের বল বিপরীত দিকে, না একই দিকে। তাহলে এমজি টোটাল কত, এম এ। এবার নেই এফএল সমান সমান কত আসতেছে, এফএল সমান সমান আসতেছে হলো এম এ মাইনাস জি আসতেছে। ওকে, এম মাইনাস জি আসতেছে, কিন্তু আমরা আমাদের প্রসঙ্গ কাঠামো আমাদের পজিটিভ ধরছিলাম কোন দিকে, সবসময় উপরের দিকে পজিটিভ ধরছিলাম। উপরের দিকে যদি আমরা সবসময় পজিটিভটা ধরি, তাহলে আমরা একটা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, মাইনাস জি মাইনাস এ হবে, কারণ এ মাইনাস জি তো অনেক বেশি হয়ে যায়। তারপর সমস্যা নেই, জি মাইনাস এ অথবা এ মাইনাস জি, কিন্তু দুইটা দিয়ে আমি একটা জিনিস বুঝতে পারতেছি। মনে করো এ মাইনাস জিটা কখন হবে, যখন মনে করো তোমার ত্বরণটা অনেক বেশি হচ্ছে, লিফটটা অনেক বেশি বেগে নামতেছে। এখন ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে কি দেখলাম, জাস্ট নরমাল ত্বরণে নামতেছে। দুইটাই হবে, দুইটা দিয়ে, কিন্তু একটা জিনিস আমরা দুইটা থেকে প্রকাশ করতে পারতেছি, কি হচ্ছে আমাদের ওজনটা কমতেছে, ওজন কমতেছে। আর এখানে কি হচ্ছে, ওজন বাড়তেছে। এইটুকু সবাই বুঝছো কিনা একটু আমাকে জানো। সবাই বলতেছে নেট প্রবলেম করতেছে। আচ্ছা, আচ্ছা মেঘলা, নেট কি এখনো প্রবলেম করতেছে নাকি আমাকে একটু জানাও। আজকে মেবি বৃষ্টির কারণে একটু সব জায়গায় নেটে একটু প্রবলেম করতেছে। ঠিক আছে না, এইটাতে আমি যখন লিফটটা নিচের দিকে নামতেছে আমার ওজনটা কমবে, লিফটটা যখন উপরের দিকে উঠতেছে আমার ওজনটা বাড়বে। এইটুকু যদি সবাই বুঝে থাকো, তাহলে আমি এখন আরেকটা জিনিস করি। ধরো যে দড়িটার সাথে লিফটটা লাগানো ছিল, ঠিক আছে, এই দড়িটার সাথে লিফটটা লাগানো ছিল, আমি লিফটের এই দড়িটা কেটে দিলাম। ওকে, এই দড়িটা কেটে দিলে কি হবে সবাই একটু আমাকে জানাও তো। আমি এবার এটাকে একটু পাশে লিখি। আমাদের পরেরটা কি ছিল, এফএল সমান সমান জি মাইনাস। ওকে, তো এখন যদি আমি লিফটের দড়িটা কেটে দিই তাহলে কি হবে, লিফটটা কিভাবে পড়বে, অবশ্যই অভিকর্ষ ত্বরণে পড়বে, 9.8 মিটার পার সেকেন্ড বেগে পড়বে। তো এখন তাহলে এর মান কত হচ্ছে, এর মান জি এর সমান হচ্ছে। এবার আমরা তাহলে 2 নম্বর সূত্রতে এর মান যদি জি এর সমান পাই, আমি বসাই, তাহলে কি পাবো দেখো তো, জি মাইনাস জি। তাহলে কি, তাহলে কি ঘটনা ঘটতেছে, আমি ওজনহীন অনুভব করবো না। যখন লিফটার দড়িটা উপর থেকে কেটে দেওয়া হবে, লিফটটা মুক্তভাবে পড়বে, তখন আমি ওজনহীনতা অনুভব করবো। ওজনহীনতা অনুভব করবো, এটা আমি চাইলে পরীক্ষার মাধ্যমে দেখতে পারি। কিভাবে, ধরো এরকম একটা গ্লাস নিলাম, গ্লাস ভর্তি পানি দিলাম। ওকে, এবার যদি গ্লাসটা তুমি হাত দিয়ে ছাইড়ে দাও, পানি এখানেই থাকবে, পানি নিচে পড়বে না। কারণ কি, এখানে কেউ কোনো ওজন অনুভব করবে না। এখানে যতগুলো জিনিস ছিল, যেমন এটা ছিল কি, ওজন বাড়বে,
এটা ওজন বাড়বে, এটা কি হচ্ছে ওজন কমবে, আর এইটা কোন কেস, এটা হলো ওজনহীন। এই তিনটা জিনিস বুঝছো কিনা আমাকে বলো। তিনটা জিনিস বুঝছো কিনা আমাকে একটু জানো। তো অশোক বলতেছো ওয়াচিং ফ্রম কলকাতা, ওয়েলকাম অশোক। আচ্ছা, তারপরে আকাশ বলতেছে লিফটটা নিচে পড়ে যাবে। এই তিনটা কেস যদি বুঝে থাকো, এখন আমরা একটা জিনিস দেখবো। ধরো আমার হাতে এই মার্কারটা আছে, ওকে, তো আমি এটাকে যদি এখানে দেখাই, এই মার্কারটা আমার হাতে আছে, এইটা যদি নিচে পড়ে, ওকে, আমি যদি এটাকে ছেড়ে দিই, এই মার্কারটা যদি হাত থেকে ছেড়ে দিই, এখানে যদি আমি একটা গ্রাফ নেই, এই হলো আমাদের গ্রাফ, এটা ধরো ওমেগা, বা এটা হলো আমাদের ওজন, আর এই বরাবর আমি যদি টাইম দিই, এটা হলো টাইম, ওজন বাই টাইমের গ্রাফ, ঠিক আছে। তো ধরো বস্তুর ওজন আগে ছিল কত, ডাব্লিউ লিখলাম, ডাব্লিউ ছিল ওজন, ডাব্লিউ যদি ওজন হয়, আর এই বরাবর আমি শূন্য দিলাম, ওকে। তুমি যখন বস্তুটাকে ছাড়ো তখন কি ঘটনা ঘটে বলো তো। ধরো আমি এই টি সময় ধরে এটাকে হাতে রাখলাম, এরপর আমি বস্তুটাকে ছাড়ছি, ছাড়ার পরে কি ঘটনা ঘটবে, হাতে ছিল মানে কি আমার হাতের উপরে আছে, আমার উপরে ও ডাব্লিউ ওজন দিচ্ছে, আমি এবার ওর উপরের দিকে দিচ্ছি। আমরা এটা থার্ড লতে যখন যাবো তখন আমরা দেখাবো, কিন্তু এখন দেখো এখান থেকে তুমি যখন ছাড়বে তখন কি হবে, ওজনহীন অনুভব করবে। ওজনহীন অনুভব করা মানে কি, জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেল। কিন্তু এটা যখন ছাড়বো, এটা কি আবার নিচ থেকে উপরে একবার বাউন্স খাবে, বাউন্স খেয়ে উপরের দিকে যখন উঠবো, উপরের দিকে ওঠা মানে কি, ওজনটা বাড়বে। আবার কি হবে, এটা আবার নিচের দিকে মুক্তভাবে পড়বে, আবার উপরের দিকে উঠবে, আবার নিচে নামবে, এবং তারপরে কি হবে, এক সময় গিয়ে এটা আবার সেম ওজনে চলে যাবে। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে বলো। আমি যদি এটাকে সুন্দরভাবে আঁকাই, তাহলে চিত্রটা দেখতে মোটামুটি এরকম হওয়ার কথা। যদি এই বরাবর আমি ডাব্লিউ নিই, এই বরাবর আমি টি নিই, এটা যদি আমার ডাব্লিউ হয়, এটা যদি আমার জিরোটাকে আমি একটু উপরে দিই, এটা যদি জিরো হয়, তাহলে একটা যখন হাত দিয়ে ছেড়ে দিব তখন এটা জিরোতে চলে যাবে। কারণ কি, যখন নিচের দিকে মুক্তভাবে পড়বে তখন কোনো বস্তুটা ওজন অনুভব করবে না, জিরো। কিন্তু নিচে পড়ার সাথে সাথে এটা কি হবে, একবার বাউন্স খাবে না, এই বস্তুটা যখন নিচে পড়বে একবার, ওইটা আবার কি হবে, বাউন্স খাবে। তো বাউন্স খেলে কি হবে, এটা আরেকটু উপরের দিকে যাবে। উপরের দিকে উঠা মানে ওজন বাড়তেছে, উপরের দিকে উঠা মানে হলো ওজন অনুভব বেশি হবে, উপরের দিকে উঠা মানেই ওজন অনুভব হবে। কিন্তু এটা একটা নির্দিষ্ট উপর উচ্চতায় উঠে আবার নিচে পড়বে, আবার শূন্য, ওজন শূন্য অনুভব করবে কিছু সময় ধরে, আবার এটা উপরের দিকে উঠবে, কিছু সময় ধরে শূন্য অনুভব করবে, এবং একটা পর্যায়ে এটা এইটা হবে। আমি হাত দিয়ে যদি একটা বস্তুকে ছাড়ি এবং পাশে যদি আমি এই ওজন, এটা হলো ওজন, এই হলো ওজন, আর এই হলো সময়। ওজন আর সময়ের গ্রাফ নিয়ে দেখতে হবে, সময় আর ওজনের গ্রাফ দেখতে হবে এরকম। আচ্ছা, বুঝতেছো বলছো, আকাশ বলতেছো, তারপরে অরুণ বলতেছো ওজন থাকবে না। আচ্ছা, আকাশ বলতো শেষটা আরেকবার বুঝে দিতে। এই হলো, দেখ আমি একটা হাতে টেনিস বল নিলাম, টেনিস বলটা ছাড়লে কি হবে, একবার মাটিতে পড়বে, পড়ে আবার কি বাউন্স খাবে না। কিন্তু বাউন্স খাওয়ার সময় কি হচ্ছে, উপরের দিকে উঠতেছে। উপরের দিকে উঠাটা আমার লিফটের উপরের দিকে উঠার মতো ঘটনা না, সেম ঘটনা। এই তিনটে ঘটনার সাথে আমি বাকি যতগুলো এক্সাম্পল দিব সেটার সাথে সম্পর্ক করার চেষ্টা করবো, মিলানোর চেষ্টা করবো। বলটা যখন উপরের দিকে উঠতেছে তাহলে কি, এইটা হচ্ছে ওজন বাড়তেছে, ওজন বাড়ার জন্য কি হলো, ওজন এই বাইরে গেল, এইখানে ছিল আমার রেঞ্জ, এই ছিল আমার ডাব্লিউর রেঞ্জ, এই ওজন বাড়ছে এই কারণে একটু উপরে উঠছে, আবার একটা সময় ধরে আবার এটা মুক্তভাবে নিচের দিকে পড়ছে, এই আবার কি হয়েছে, উপরের দিকে উঠে গেছে, আবার নিচের দিকে নামছে। কারণ কি, বাউন্স খাইছে, কয়েকবার বাউন্স খেয়েছে, 2-3 বার ধরে বাউন্স খেয়েছে, আরো কয়েকবার বাউন্স খেয়ে কি হয়েছে, এটা এক পর্যায়ে মাটিতে স্থির থাকবে, তখন আবার ওজন কি হয়ে যাবে, ডাব্লিউ। এই নির্দিষ্ট টাইমে আবার যখন উপরের দিক থেকে নিচের দিকে নামে মুক্ত হবে, তখন আবার ওজনটা জিরো থাকে। এটুকু সবাই বুঝছো কিনা আমাকে জানো। আচ্ছা, এটুকু যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাও, তাহলে আমি এরপরে হলো পুলের অঙ্কটায় যাই। তো পুলের অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই লিফটের অঙ্কটার সাথে আমরা সম্পর্ক করার চেষ্টা করব। তো আমি ধরলাম এই একটা পুল আছে, ফ্রিকশনলেস পুল, আর কোনো ওজনও থাকবে, ভরও থাকবে না। এটা দুই পাশে এরকম দুইটা বস্তু টানানো আছে, এই হলো M1,
এই হলো M2, ওকে, এই হলো M2 আর M1 M2। এখন এখানে দেখতে পাচ্ছি পুলটা, আমি যদি ছবিটা একটু সুন্দর মতো আঁকি তাহলে তোমার সুবিধা হবে। M1 M2, এই M2 এই M1, দেখি বুঝতে পারতেছি পুলটা এইদিকে ঘোরার ইচ্ছা প্রকাশ করতেছে, তার মানে কি পুলের ইচ্ছা কোন দিকে যাওয়ার ইচ্ছা, এই বরাবর, মানে এইভাবে করে ঘুরতেছে, ঘুরতে যাচ্ছে এই বরাবর, ওকে। আচ্ছা, তো এই বরাবর ঘুরতে যাচ্ছে, তো এই বরাবর যদি ঘুরতে যায়, এখন আমরা এখানে আমরা ফার্স্টে লিখে রাখতে পারি কি, এই চিত্র থেকে বোঝা যাচ্ছে কি M2 এর ভরটা বেশি, M2টা বেশি ভর। এখন দেখো এখানে টেনশন কাজ করবে, মানে কি দড়ির উপর একটা ফোর্স আছে, বা দড়ির টান বা টেনশন যেটাকে বলি আমরা টি। আমি যদি বলি যে এই উভয় পাশে টি, এই পাশে এটাকে যদি টি এল লিখি লেফট সাইড, আর যদি টি আর লিখি, উভয় পাশে টি এল ইকুয়াল টু টি আর, উভয় পাশে দড়ির টানটা একই হবে, কারণ দড়ি একটাই, ঠিক আছে, দড়ির বিভিন্ন স্থানে বিভিন্ন টান হওয়া সম্ভব না। এইটুকু যদি বুঝে থাকো, এখন আমরা দুইটা কেসকে একটু আলাদা আলাদা করে সাজাবো, দুইটা কেসকে আমরা একটু আলাদা আলাদা করে, ফার্স্টে আমরা কোনটাকে নিতে পারি, ফার্স্টে আমরা এইটাকে নিই, এই সাইডেরটাকে নিই, এই হলো সেই M1। এই M1 এর উপর কি কি কাজ করবে, ফার্স্টে M1 এর উপর অবশ্যই mg কাজ করবে, mg নিলাম, এই বরাবর দড়ির টান কাজ করতেছে t, এই বরাবর দড়ির টান কাজ করতেছে, ওকে। আর ত্বরণটা কোন দিকে হচ্ছে, অবশ্যই উপরের দিকে ত্বরণ হচ্ছে, যেহেতু এই বরাবর যাচ্ছে তাহলে উপরের দিকে একটা ত্বরণ আছে, এই ত্বরণটা কি, তাহলে M1A, এই উপরের দিকে যে ত্বরণটা হচ্ছে সেটা কি M1A, তাই তো। তো এবার পাশে এটাকে কিভাবে লিখতে পারি, সবগুলো বলের লব্ধি, সবগুলো বলের লব্ধি সমান সমান M1A। সবগুলো বল কে কে আছে, সবগুলো বল আছে, একটা আছে T মাইনাস mg ইকুয়াল টু M1A, আচ্ছা M1, ওকে, এই আমরা দেখতে পাচ্ছি। এই একটা ইকুয়েশন আমরা লিখতে পারি। এবার আমরা এই ইকুয়েশনটাকে এক সাইডে লিখি, সবাই বুঝতেছো নাকি আমাকে একটু বলবা, না বুঝলেই আমি থামায় আরেকবার বোঝানোর চেষ্টা করব। তো আমাদের এখান থেকে আমরা কি দেখছি যে T1 M1G ইকুয়াল টু M1A, M1A, এই হলো আমাদের একটা ইকুয়েশন, ওকে। এবার আমরা আরেকটা ইকুয়েশন নিয়ে কাজ করব। এবার আরেকটা হলো এই পাশটা নিয়ে কাজ করব। এবার এই পাশটা নিয়ে কাজ করি। এই বস্তুটা বরাবর নামতে যাচ্ছে নিচের দিকে, এই নিচের দিকে ত্বরণ হচ্ছে A1, যেহেতু ত্বরণ উভয় পাশে একই হবে, এইদিকে যেহেতু ত্বরণ উপরের দিকে উঠতেছে, এইদিকে সেই ত্বরণই নিচে নামবে, এইটুক তো, কারণ দড়ি তো একটাই, দড়ির টানও একই হবে, ওকে। তাহলে এই A1 এই ত্বরণের নিচের দিকে নামবে, এইটাকে M2G বলে পৃথিবী টানতেছে, এটাকে M1 টানতেছে, এটাকে M2G। এবার এইদিকে দড়ির টানটা কোন দিকে হবে, এদিকে দড়ির টানটা কোন দিকে হবে, অবশ্যই উপরের দিকে হবে, বিপরীত দিকে ক্রিয়া করবে। নিউটন থার্ড ল, ঠিক। এখন আমরা যদি এটাকে পাশাপাশি লিখি তাহলে কি, লব্ধি বল সমান সমান M2A, তাই তো। এখন এখানে লব্ধি বল কে কে আছে, এবার বল ত্বরণ যেদিকে হচ্ছে এইটা সেদিকেই যাচ্ছে, তাহলে কি M2G মাইনাস T, এবার Tটা ভিন্ন দিকে ইকুয়াল টু M2A। এই হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। ইকুয়েশন দুটোকে যদি পাশাপাশি লিখি তাহলে কি আসে, T সমান সমান, Tটাকে এই পাশে রাখি, এর পাশে পাঠিয়ে দিই বাকি গুলোকে, T সমান সমান হলো M1A প্লাস G, তাই তো। আর 2 নম্বর ইকুয়েশন আমরা কি পাচ্ছি, T সমান সমান, এটাকে এই পাশে পাঠিয়ে দিলে M2
এবার বেশি চলে যাবে, এটা হলো তাহলে জি মাইনাস এ, জি মাইনাস এ। এইটুকু সবাই বুঝছো কিনা আমাকে একটু জানো। এই হলো আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এইটুকু বুঝছো কিনা আমাকে জানো। আচ্ছা এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমি তো 1 আর 2 সমাধান করার পরে আমরা দুইটা মান পাবো, একটা হলো টি এর জন্য একটা পাবো, এর জন্য একটা পাবো। তো সমাধানটা তোমরা একটু নিজেরা করলে ভালো হয়। তো টি এর যে মানটা আমরা পাবো সেটা হলো 2m1 m2 বাই m1 প্লাস m2 g, আর এটার ক্ষেত্রে আমরা পাবো হলো m2 মাইনাস m1 m1 প্লাস m2 আর হলো g। এই হলো আমাদের দুইটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন পুলের অঙ্কের ক্ষেত্রে। 1 আর 2 সমাধান করে 1 আর 2 হলো একটা ইকুয়েশন হলো t m1 তাহলে কি a প্লাস g, আরেকটা ইকুয়েশন হলো t m2 g মাইনাস a। এই 1 এই 2 এই দুইটা সমাধান করে আমরা এখানে কি পাচ্ছি, এই দুইটা ইকুয়েশন পাচ্ছি। এবং এখানে যদি আমাকে m1 আর m2 এর মান দেয়া থাকে আমি ইজিলি দুইটার মান বের করতে পারবো। এইটুকু বুঝছো কিনা আমাকে জানো। এইটুকু সবাই আমাকে বুঝছো কিনা আমাকে একটু সেটুকু জানো। আচ্ছা এইটুকু যদি বুঝে থাকো তো এই পর্যন্ত আজকে আমরা শেষ করি তাহলে। তো এর পরের ক্লাসে আমরা নিউটনের থার্ড ল নিয়ে আলোচনা করব, তারপর আমরা ফ্রিকশন নিয়ে আলোচনা করব। আচ্ছা এরপরের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো নিউটনের থার্ড ল আর হলো ফ্রিকশন, তারপর আমরা ম্যাথমেটিক্স প্রবলেমে যাব। তো ক্লাসে আজকে আরো অনেক কিছু করা যেত কিন্তু তোমরা যেহেতু এর আগে ক্লাস করছো একটা, এই কারণে হয়তো একটু চাপ হয়ে যাবে। তো আজকে এইটুকুই থাক। তো সবাইকে আল্লাহ হাফেজ।